itself, right? বাইন্ড করে সে হচ্ছে এই জিনটাকে সাপ্রেস করতে পারে আবার এনহ্যান্স করতে পারে। ইভেন কিছু কিছু প্রোটিনের কাজ হয় ডিএনএটাকে বাঁকায় ফেলা। বাঁকায় ফেললে কি হবে? বাঁকায় ফেললে আরেকটা জায়গাতে যদি কোনো প্রোটিন থাকে সে আবার ওই জিন রিজনে গিয়ে আরএনএ পলিমারেজকে হেল্প করতে পারে, অথবা উল্টাটা করতে পারে, আরএনএ পলিমারেজকে আটকে দিতে পারে। আরএনএ পলিমারেজকে উইথ আরএনএ পলিমারেজ যে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করে, জিন থেকে আরএনএ তৈরি করে, তাহলে আরএনএ পলিমারেজকে সে হেল্প করতে পারে, তাকে আবার আটকেও দিতে পারে। প্রোটিনের এই ফাংশনালিটির জন্য প্রোটিনকে আমরা অনেক সময় ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বলি। যেই সব প্রোটিনগুলি এই কাজগুলি করে তাদেরকে আমরা বলেছি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। জেনারেলি দে অ্যাটাচ দেমসেলভস টু দ্য আপস্ট্রিম রিজন অফ দ্য জিন, কাছাকাছি কোথাও 1000 নিউক্লিওটাইডের মধ্যে বা এনহ্যান্সার রিজনের মধ্যে সে হচ্ছে নিজেকে বাইন্ড করে। এইটুকু আমরা জানি। কোথায় বাইন্ড করে বা কি দেখে সে বুঝে যে এই জায়গায় বাইন্ড করতে হবে। ফর এক্সাম্পল অরিসিতে কে বাইন্ড করে? অরিসিতে হচ্ছে ডিএনএ পলিমারেজ বাইন্ড করে, রাইট? সে তখন কি ডিএনএ বক্স নামে কতগুলো হিডেন মেসেজ সে খুঁজে বের করে। সিমিলারলি there are motifs or patterns where the transcription factors or the proteins that are responsible for transcription of the genes, either they enhance or they suppress, they also bind to promoter regions or enhancer regions by looking into such hidden messages, which we call the regulatory motifs, or we call them transcription factor binding sites. মোট কথা হলো তাহলে প্রোটিন, এই সব প্রোটিনগুলি জিন রেগুলেশনে জড়িত থাকে, তারা জিনের আপস্ট্রিমে কোনো জায়গায় বাইন্ড করবে, রাইট? এবং কি দেখে সে বুঝবে যে বাইন্ড করে? তাহলে কিছু একটা প্যাটার্ন দেখে সে হচ্ছে বাইন্ড করে। সো দিস ইজ ভেরি মাচ সিমিলার টু হোয়াট উই হ্যাভ সিন ইন দ্য লাস্ট ক্লাস, রাইট? আবার সেই হিডেন মেসেজ তৈরি করা। আজকে আমরা স্পেসিফিক্যালি দেখব হচ্ছে রেগুলেটরি মোটিভস, এন্ড দিস ইজ অ্যাপ্লিকেবল ফর এনি অফ দ্য ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস, রাইট? আমরা একটা প্রবলেম নিয়ে একটু আগে দেখি যে আদৌ এই প্রবলেমটা ইন্টারেস্টিং কিনা আর সলভ কিভাবে করা যায়। তো আজকে টপিক হচ্ছে রেগুলেটরি মোটিভস। আমরা যদি টেক্সট বুক চিন্তা করি, আমরা হচ্ছে পাভেল পেভসনারের যে বইটা আছে সেই বইটার চ্যাপ্টার 2 দেখছি। আমরা এই বইয়ের ফার্স্ট পার্টে চ্যাপ্টার 2 দেখছি। আমরা তো এইখান থেকে বেশ কয়েকটা চ্যাপ্টার আগাবো, তারপর আবার সেকেন্ড বইতে যাব, এরপর হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্টাল দিয়ে যাব। আগের স্লাইডটাতেও আমি চ্যাপ্টার অ্যাড করে দিয়েছি, সো ইট কন্টিনিউ। সো ইটস হিডেন মেসেজ ওয়ান্স এগেইন। যে কথাগুলো আমরা বললাম যে জিন রেগুলেশন। What is gene regulation? Gene regulation is a process used to control the timing, location and amount of genes that are expressed. কখন করবে? Do you believe that we all have clocks in our body? And plants? That's so definite. কারণ প্ল্যান্ট রাতের বেলা এক ধরনের কাজ করে, কারণ দিনের বেলা সে হচ্ছে ওই যে ফটোসিনথেসিস করার কথা, রাতের বেলা ফটোসিনথেসিস করার কথা না, ডিফারেন্ট কিছু করার কথা। তার মানে বাইরের এনভায়রনমেন্টও তো তাই না? সানলাইট মে বি দ্য থিং, রাইট? এবং এই যে অ্যামাউন্ট বলতেছে, লোকেশন, রাইট? কোথায় কখন কোন জিনটা এক্সপ্রেস হবে, এটা রেগুলেশন করে। রেগুলেশনটা খুব সিম্পল ওয়েতে বললে প্রোটিনস আর রেসপন্সিবল ফর দিস। সিম্পল ওয়েতে বলছি, কিন্তু বায়োলজি অলওয়েজ একটা যে এরকম হাইপোথিসিস দিচ্ছি আমরা, কিন্তু এটা ব্যতিক্রম আছে, অনেক কমপ্লেক্স রেগুলেটরি সার্কিট দিয়ে হয়। বাট আপাতত আমরা ধরে নিতে যে একটা জিনকে রিপ্লেস করে মেবি ওয়ান প্রোটিন অর এ সেট অফ প্রোটিনস। এদের নাম কি? এদের নাম হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস। তাহলে জিন রেগুলেশন হচ্ছে হাউ টু কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ জিনস দ্যাট আর এক্সপ্রেসড। জিন যদি এক্সপ্রেস কম হয়, প্রোটিন কম তৈরি হবে। প্রোটিন কম হলে ওই টাস্কটা হবে না। আবার এই জিন কম বেশি হবে, এটাকে আরেকটা প্রোটিন কি এটাকে কন্ট্রোল করছে। Make sense? Alright. So মূলত আসলে জিন রেগুলেশন প্রোটিন করে, মোস্টলি প্রোটিন করে। এর বাইরেও জিন রেগুলেশন হতে পারে। ফর এক্সাম্পল ডিএনএ এর একটা জায়গা, এখানে যদি আমি একটা সাপোজ আমি একটা হেলমেট পরে থাকি, কি হবে? কেউ আমাকে মারতে পারবে? ঠিক রাখো, আমার বা কিছু আমার বডিতে একটা শিল্ড পরে ফেলবো। So there are some methylations that happen in the DNA stream, যে কারণে যে জায়গাতে প্রোটিনটা রেগুলেট করার কথা
আরএনএ পলিমারেজটা ওইখানে গিয়ে ডিএনএটাকে ভেঙে ফেলার কথা, ওই জায়গাটা মেথাইলেটেড হয়ে যায়। তারপরে ওইখানে একটা প্রলেপ মতন পড়ে যায়, তাহলে কি আর ওই জায়গাটা ফাঁকা করতে পারবে? পারবে না। সো অ্যাপার্ট ফ্রম প্রোটিনস, দিস আর দ্য থিংস দ্যাট অলসো হ্যাপেন। এর বাইরে আরএনএ নিজেও কিছু কিছু রেগুলেশন করে। আজকে আমরা মোস্টলি ডিসকাস করব প্রোটিনের রেগুলেশন নিয়ে, অর্থাৎ কিনা যেসব রেগুলেশন প্রোটিন বা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যাদেরকে বলি আমরা, তাদেরকে নিয়ে আমরা ডিসকাস করব। তারা কি করে? তারা হচ্ছে একটা ছোট্ট ইন্টারভাল খুঁজে বের করে, যেগুলো আমরা বলি হচ্ছে রেগুলেটরি মোটিভস। এটা কোথায় হয়? আপস্ট্রিমে হয়। আপস্ট্রিমে তাহলে গত দিনের যে আমাদের শর্ট একটা সিকোয়েন্স, ওরকম একটা সিকোয়েন্স সে খুঁজে বের করে। প্রশ্ন হচ্ছে এক একটা প্রোটিনের সিকোয়েন্স কি একই রকম, বা সব প্রোটিনের সিকোয়েন্স কি একই রকম? we don't know the answers, right? বা তাদের মধ্যে কোনো কমন প্যাটার্ন আছে কিনা খুঁজে বের করতে হবে, রাইট? খুঁজে বের করতে চাই। কেন খুঁজে বের করতে চাই? কারণ হচ্ছে আমি জানতে চাই যে এটাকে আটকায় দিলে কি হবে, বা এটা আটকানোর জন্য আমি নিজেও কি আরএনএ বেসড মেকানিজম বের করতে পারি। আমি যদি ওই জায়গাটাকে আটকে ফেলতে চাই, তাহলে ওই মোটিভগুলোকে কি আমি কোনো কারণে কি বাইন্ড করতে পারি, কোনো একটা এক্সটার্নাল এজেন্ট দিয়ে বা কিছু দিয়ে ওরকম ডিজাইন করতে পারি আমি। সো উই নিড টু নো দোজ regulatory motifs, or we call them substrings within the upstream of the gene, which the transcription factors knows যে এখানে গিয়ে বাইন্ড করতে হবে। Fine. Gene regulation কে করে? Transcription factor. And also there are some other things, right? For example, DNA methylation or epigenetic markers. But মূলত gene regulation কে করে? প্রোটিন করে। কিভাবে করে? সে হচ্ছে আপস্ট্রিমে বাইন্ড করে ফেলে নিজেকে, বাইন্ড করে ইদার সে আরএনএ পলিমারেজকে আটকায় দেয়, অথবা আরএনএ পলিমারেজকে হেল্প করে, সো দ্যাট আরএনএ পলিমারেজ ক্যান স্টার্ট দ্য, অথবা সিগন্যাল দেয় একটা যে এখানে আসো, স্টার্ট রেগুলেশনস এই ট্রান্সক্রিপশন হিয়ার, রাইট? সো তারা বাইন্ড করে কোথায়? ইদার এনহান্সারে অথবা প্রমোটর রিজিয়নসে। এগুলো হচ্ছে জেনারেলি আপস্ট্রিম রিজিয়নস। স্টিল উই আর নট সিইং দ্য কম্পিটিশনাল প্রবলেম হিয়ার, রাইট? আমরা গত দিনের মতো একটা কম্পিটিশনাল প্রবলেম আসলে বের করতে যাচ্ছি। মোটিভস আর শর্ট রিকারিং প্যাটার্নস, দে আর ইন রিডান্ডেন্সি, তাদেরকে একবারে বেশি পাওয়া যায়। ফর এক্সাম্পল, ডিএনএ বক্স মনে আছে লাস্ট ক্লাসে? ডিএনএ বক্সে একটা ক্লাম্প রিজিয়নের মধ্যে কি আমরা বারবার পাচ্ছিলাম? কেন এই রিডান্ডেন্সিটা দরকার সেটা আমরা বুঝি, বিকজ ইভলিউশনারি প্রসেসে কি কপি হতে থাকে, সারাক্ষণ সেলের মধ্যে কপি হতে থাকে। সো রিডান্ডেন্সি থাকার কারণে কি এক দুইটা নষ্ট হয়ে গেল কি এরা টিকে থাকে এবং ওগুলো দেখে চিনতে পারে, তাই না? এবং এক দুইটা মিউটেশন তো হতেই পারে, রাইট? বিকজ ওই যে আনওয়াইন্ড হয়, আনওয়াইন্ড হলে কি একটু ইনস্টেবিলিটি তৈরি হয়, তখন একটা সি একটা টি তে কনভার্ট হয়ে যেতে পারে, বা আরো অনেক অনেক কিছু হতে পারে, মিউটেশন র্যান্ডম হতে পারে, রাইট? সো ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস অফটেন রেগুলেট এ গ্রুপ অফ জিনস। আমরা কথা বলতে চাই এমন কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নিয়ে যারা হচ্ছে একটা গ্রুপ অফ জিনকে একসাথে রেগুলেট করে। দিস আর কল্ড মাস্টার রেগুলেশনস। এরা কিরকম? এরা হচ্ছে এরকম যে সাপোজ টাইমিং যারা রাখে, তাই না? যে একটা নির্দিষ্ট সময়, সাপোজ প্ল্যান্টের ক্ষেত্রে, বিশেষ করে প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, সকালবেলা কিছু কিছু জিনে কাজ করার কথা, আবার সন্ধ্যাবেলা কি ভিন্ন জিনে। তাহলে আমরা কি সে হাউ মেনি জিনস, সে 50 জিনস আর সাপোজ টু ওয়ার্ক ইন দ্য মর্নিং, তাহলে 50টা জিনের জন্য কি আমি 50টা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর থাকে না একটা থাকে? একটা থাকাতে কি সিম্পলেস্ট হাইপোথিসিসটা, ইন কেস আসলে টাইমিং এর জন্য এই ধরনের মাস্টার রেগুলেটরস পাওয়া যায়, যারা হচ্ছে একসাথে এতগুলি জিনকে কাজ করে। তারপরে এতগুলি জিনে, সাপোজ 50টা জিন, সাপোজ জাস্ট হাইপোথেটিক্যালি, তাহলে 50টা জিনে একটা মাস্টার রেগুলেটর কাজ করতে চায়, তাহলে তার যে রেগুলেটরি মোটিভ সেটা কি একই রকম হওয়া উচিত, রাইট? তার মানে জিনগুলি যারা সিনিয়র জিনস, তাদের আপস্ট্রিমে যে রেগুলেটরি মোটিভগুলো থাকবে, যেখানে তাদের ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা বাইন্ড করবে, তাদের স্ক্রিনটা কি দেখতে একই রকম হওয়ার কথা। ইট গোজ ব্যাক টু अगेन, তাহলে এবং আমার বলছি রিপিট হওয়ার কথা, তো রিপিটেশন হবে। এবং সিমিলার জিন যদি থাকে, তাহলে আমি যখন বলি যে সাপোজ ইউ হ্যাভ আ known transcription factor and you know that this transcription factor affects these 50 genes and you know where these genes are in the genome, তাহলে আমি জিনগুলো নিলাম এবং জিনের আপস্ট্রিমে যে স্ট্রিংটা থাকবে সেই স্ট্রিংগুলো নিলাম, তাহলে 50টা স্ট্রিং পেলাম। তাহলে ডেফিনেটলি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কি এই 50টা যে বড় স্ট্রিং, এই বড় স্ট্রিংগুলোর কোনোটাতে কি কোনো একটা
রিজনে গিয়ে কি সে বাইন্ড করে, তারপরে আমার হিডেন মেসেজটা এখানে আছে এবং শুধু তাই না, এটা কি রিপিটেড অবস্থায় আছে না? So it's very much similar to what problem we are seeing in the last class, তাই না? Do it make sense? বাট পার্থক্যটা কোথায়? আগে আমরা একটা স্ট্রিং এর মধ্যে একটা জায়গায় খুঁজতাম যেখানে হচ্ছে একটা ছোট স্ট্রিং বারবার থাকবে, আর এখন আমরা কি খুঁজতেছি? Number of strings, 50 strings. What are they? They are the upstream region of different genes, right? Probably of similar type. তো সেখানে আমরা একটা রিপিটেড স্ট্রিং খুঁজতেছি উইথ এ হোপ যে এরকম একটা স্ট্রিং পাওয়া যাবে এবং সেখানে হচ্ছে আমার ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা বাইন্ড করবে। So the problem previous class was to find a repeated string within a single string. Now the problem is to find a repeated string in a number of strings. ঠিক আছে পর্যন্ত? What algorithm do you propose? Do we need a new algorithm or we can use the one that we have seen in the last class? Last class আমরা কি algorithm টা প্যাটার্ন দাও, তাই না? তারপর হচ্ছে frequent words. আমরা এটা ইউজ করতে পারবো? Frequent word ইউজ করা যাবে? এখানে আমার যে প্রবলেমের ইনপুট কি হচ্ছে? What is the input to this problem? Number of strings, larger strings. And what should be the output of the problem? A small string within those strings, right? যে স্ট্রিংটা কি প্রত্যেকটা স্ট্রিং এ আছে, মেবি রিপিটেড টাইমস আছে। তাহলে কি আমরা গত ক্লাসের ফ্রিকোয়েন্ট ওয়ার্ডস প্রবলেমটা ইউজ করতে পারবো? প্রবলি পারবো, রাইট? কেন পারবো না এবারে? কারণ হলো রেগুলেটরি মোটিভগুলি কনজার্ভ না। মানে হলো কনজার্ভ মানে when we say something is conserved, that means it does not change. When you say something is not conserved, that means এটা বদলে যায়। তার মানে এক্স্যাক্টলি ওই স্ট্রিংটাকে আমরা আসলে পাবো না। ওই স্ট্রিংটার কিছু কি চেঞ্জ হয়ে যায়, ভ্যারিয়েশন চলে আসে। কি ধরনের ভ্যারিয়েশন আসতে পারে? এ সি হয়ে যেতে পারে, এ টি হয়ে যেতে পারে, এন্ড সো অন। স্টিল কি আমরা গত ক্লাসে কোনো অ্যালগরিদম ইউজ করতে পারি? ফ্রিকোয়েন্ট ওয়ার্ডস প্রবলেম উইথ অ্যাপ্রক্সিমেট ম্যাচেস, আমি ডিসটেন্স ইউজ করতে পারি না? মেক সেন্স? অলরাইট, তার মানে নতুন অ্যালগরিদম না শিখলেও চলে, দেখি চলে কিনা। ঠিক আছে আমরা? সো আমরা যেটা বলতে যাচ্ছি যে বায়োইনফরমেটিশিয়ান বা কম্পিউটার সায়েন্টিস্টের জন্য আমার কাজটা সহজ হয়ে যেত যদি রেগুলেটরি মোটিভগুলো কি হতো? কনজার্ভড হতো। কিন্তু আনফরচুনেটলি কনজার্ভ না, দে আর ডিজেনারেট, তারা চেঞ্জ হয়। এবং এই কারণে আমাদেরকে কি করতে হবে? ওই অ্যাপ্রক্সিমেট ম্যাচ প্রবলেমটা কি আমাদেরকে একটা এক্সাম্পল, সার্কেডিয়ান ক্লকের একটা এক্সাম্পল। সার্কেডিয়ান ক্লক হচ্ছে আমাদের বডিতে বা আমাদের বডিতে একটু আরেকটু ডিফিকাল্ট, বাট সহজ এক্সাম্পলটা হচ্ছে প্ল্যান্টের জন্য। প্ল্যান্ট মানে হচ্ছে গাছপালা, রাইট? গাছে তিনটা জিন আছে, LH1, CCA1 এবং STOC1। এই তিনটা রেগুলেটরি ফ্যাক্টর আছে যাদেরকে আমরা বলি ক্লকস মাস্টার টাইম কিপার্স। এরা হচ্ছে সেই টাইম রিলেটেড জিনস। এরা কিভাবে কাজ করে? এই তিনটার মধ্যে আমার সম্পর্ক আছে। একটা হচ্ছে TOC1। TOC1 হচ্ছে একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, যে আবার করে কি এই CC1 আর LH1 কে প্রমোট করে। তার মানে যত বেশি TOC1 প্রোডিউস হবে তত বেশি LH2 এবং CCA1 প্রোডিউস হবে। ফাইন। আবার যত বেশি CCA1 আর LHI প্রোডিউস হবে তত কম, এটা নেগেটিভ ফিডব্যাক না? তার মানে একটা জিন বাকি দুটো জিনকে বাড়াচ্ছে, আবার এই দুটো যখন বেড়ে যাচ্ছে তখন এটা কমে যাচ্ছে। ইটস এ নাইস রিদম, যে কোনো ব্যালেন্স হচ্ছে, রাইট? নেগেটিভ ফিডব্যাকের কারণে। এবং এইটা প্ল্যান্টে কাজে লাগে। কিভাবে কাজে লাগে? CC1 binds to, এটা কিভাবে কাজে লাগে? আমরা যখন দিনের বেলা, যখন দিন সকাল যখন শুরু হয়, তখন হচ্ছে এই CC1 এবং LH1 তৈরি হতে থাকে। তার মানে এই দুটো হচ্ছে লাইট সেন্সিটিভ। যখন লাইট আসে তাহলে এই দুটো তৈরি হচ্ছে। এই দুটো যখন তৈরি হবে টক সাপ্রেস হবে, টক কমে যাবে। তাহলে থ্রু আউট দ্য ডে টক কি কমতে থাকবে। সন্ধ্যার দিকে যখন লাইট কমে যাবে তখন কি হবে? LH1 আর CC1 কমে যাবে। এই দুটো যদি কমে তাহলে কি টক বাড়বে। যত রাত বাড়বে তত কি টক বাড়তে থাকবে। মোটামুটি গভীর রাতে দিকে টক ম্যাক্সিমাম থাকবে। তখন টক আবার কি তৈরি করতে শুরু করবে? LHY এবং তৈরি করতে থাকবে। এবং এই দুইটা তখন কি আবার সকালবেলা কি এরা বেশি তৈরি করতে থাকবে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা কি করে?
এটা সকালবেলা তৈরি হতে থাকে এবং এরা সারাদিন ধরে দিনের বেলা যে জিনগুলি এক্সপ্রেস হওয়া দরকার সেগুলিকে রেগুলেট করতে থাকে। দ্যাট মিন্স দে when they are produced in abundant quantity, অনেক বেশি যখন এরা তৈরি হতে থাকে তখন এরা গিয়ে করে কি সকালবেলা যে জিনগুলি আমার প্রডিউস করে ট্রান্সক্রিপশন দরকার সেগুলোতে গিয়ে বাইন্ড করে এবং সেই জিনগুলোকে কি তারা তৈরি করতে থাকে। সো এইভাবে কি ক্লকটা ম্যানেজ হয়, রাইট? সো দিস ইজ ওয়ান এক্সাম্পল। তাহলে ওই যে আমরা বলছিলাম যে একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ইট মাইট রেগুলেট নাম্বার অফ আদার জিনস, রাইট? ওই যে 50টার কথা বলছিলাম। তাহলে এই যে LHY এবং CCA1 এরা কি করে দিনের বেলা যে জিনগুলি কাজ করার কথা তাদেরকে রেগুলেট করে। So they probably bind to 50 or more genes which are needed for the cells during the day. তাহলে এই দুইটা জিন যদি এতগুলি জিনে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে ইউজ হয় তাহলে তাদের মোটিভ কি সিমিলার হওয়ার কথা না? বোঝা যাচ্ছে? আমি বায়োলজিক্যাল মোটিভেশন বলছি যে কেন এই হিডেন মেসেজ খোঁজার দরকার, রাইট? আরেকটা এক্সাম্পল হচ্ছে সাপোজ ফাইন আমরা সো এই এবং ইন্টারেস্টিংলি ইন 2000 অ্যাকচুয়ালি জানতে পারা গিয়েছিল যে এই পার্টিকুলার CCA সে এরকম একটা মোটিভে আসলে বাইন্ড করে। সাইজ কত দেখেন তো? 9। ইন্টারেস্টিং না? 9 ইজ এ সারপ্রাইজিং নাম্বার, তাই না? এইটার নাম উনি দিয়েছিলেন হচ্ছে ইভিনিং এলিমেন্ট, কারণ এটা কি সন্ধ্যাবেলা সাথে রিলেটেড, মানে দিন এবং রাতের সাথে এটা সম্পর্ক আছে, রাইট? বাট মুশকিলটা হচ্ছে সব সময় নট অল মোটিভস আর ইভিনিং এলিমেন্ট মোটামুটি ফিক্সড, কিন্তু এরকম মোটিভ সব ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের জন্য কনজার্ভড না। আরেকটা এক্সাম্পল দিই। So far we are seeing biology, we are trying to get the motivation behind finding the problem or solving the problem. আরেকটা মোটিভেশন হচ্ছে এখানে আরেকটা ফ্লাই। সবচেয়ে বেশি কোন প্রাণীটা সবচেয়ে বেশি ইভলভ হয়? মানুষ, মাছি। কোন মাছিটা? আম খাচ্ছি না আমরা বাসার কয়লার ঝুড়িতে যেটাকে পাবেন ওইটা হচ্ছে সবচেয়ে বেশি মিউটেট করে, এই জন্য লাস্ট 100 ইয়ার্স ধরে সবচেয়ে বা তারও বেশি সময় ধরে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট হয়েছে এই ফ্রুট ফ্লাই, যেটা কমন ফ্রুট ফ্লাই যেটা আমরা দেখি একটা সাদা রঙের কি একটা উঠতে থাকে না, এই ফ্রুট ফ্লাইটা একই রকম লাগে দেখতে, কিন্তু কোনটা চোখ আছে, কোনটা চোখ নেই, কোনটা পাখা আছে, কোনটা পাখা নেই, কোনটা 5টা অর্গান, কোনটা 6টা অর্গান। তো দে মিউটেট এভরি টাইম, মানে 12 ঘন্টার মধ্যে দেখা যাবে মিউটেট করে। সো দ্যাটস ওয়াই এরা খুব ইন্টারেস্টিংলি জেনেটিক্সে এদেরকে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এনিওয়ে এই ফ্লাইয়ের মধ্যে একটা ইন্টারেস্টিং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে যেটা আমরা কথা বলতে চাই। হ্যাঁ, এইটাকে যদি আমরা একটা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্ট করে দিই, ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্ট করা মানে কি একটা ফরেন বডি আসছে, তাই না? আমাদের বডিতে যদি একটা ফরেন বডি আসে, ব্যাকটেরিয়া আসে, আমার বডি কি করবে? রিয়েক্ট করবে কি করবে? এর সাথে ফাইট করার চেষ্টা করবে না? ফাইট করা মানে কি? এনজাইম তৈরি করবে, প্রোটিন তৈরি করে, যা হচ্ছে গিয়ে ফাইটটা করবে। তার মানে কি জিন এক্সপ্রেস হওয়া দরকার। এগুলো কোন জিন? ইমিউনিটি রিলেটেড জিন, যেটা আমার বডিকে ফিট রাখে। তাহলে ফ্লাইয়ের বডিতে যদি আমি ব্যাকটেরিয়া ঢুকিয়ে দিই তাহলে কি সাবসেটস অফ জিনস অ্যাক্টিভেট হয়ে যাবে, রাইট? মেক সেন্স? তাহলে এগুলো এই জিনগুলো কি বলে? ইমিউনিটি জিনস, রাইট? সো এই ইমিউনিটি জিনগুলো দেখা যায় তাদের প্রত্যেকটার আপস্ট্রিম রিজিয়নে এই যে সিকোয়েন্সটা TCGGG whatever it is এর সিমিলার কিছু প্যাটার্ন তার ওই ইমিউনিটি জিনগুলোর আপস্ট্রিমে এই জিনটা পাওয়া যায়। ইটস নট সারপ্রাইজিং, রাইট? তার মানে কি যখনই ব্যাকটেরিয়া আসতেছে ইমিউনিটি জিনগুলোর ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা গিয়ে বাইন্ড করতেছে এবং ওই জিনগুলোকে এক্সপ্রেস হচ্ছে। সো প্রবাবলি এই যে মোটিভটা আমরা এটাকে বলি হচ্ছে মোটিভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ মোটিভ? মোটিভ ইজ এ সাবস্ট্রিং অর এ স্ট্রিং। সো এই মোটিভটা তার মানে এই মোটিভটা বা তার সিমিলার কিছু একটা কি আমরা পাচ্ছি, তাই না? এর জাস্ট 10টা এক্সাম্পল দেখাচ্ছি। এক্স্যাক্টলি পাচ্ছি কি আমরা? না, পাচ্ছি না। আমার এক্স্যাক্টলি কি ছিল? TCGGG। তাহলে যে TCGGG বলতে মিলছে, পরে কি আবার একটা জি চলে আসছে, এখানে কি আছে? এ। সো মোর অর লেস সিমিলার। যেমন প্রথমটাতে কয়টা ডিসিমিলার? ডিসিমিলার গুলো ছোট হাতে লেখা আছে, তাই না?
তিনটা ডিসিমিলার, পরেরটাতে তারপরে দুইটা থেকে তিনটা পর্যন্ত কি চেঞ্জ আসছে, বাট মোর অর লেস কি সিমিলার জিনিস পাওয়া যাচ্ছে না, কনজার্ভ না, এই কারণে কি তার একটু চেঞ্জ হয়, দুইটা বা তিনটা বা চারটা এরকম চেঞ্জ হতে পারে। তো এগুলোকে বলছি আমরা রেগুলেটরি মোটিভস অর রেগুলেটরি স্ট্রিংস which the transcription factor knows and they bind to those regions, right? Make sense? তাহলে আমাদের ওই যে যতগুলি জিন আছে তাদের আপস্ট্রিমে গিয়ে আমাদেরকে এরকম কি স্ট্রিং খুঁজতে হবে, and we are seeing that they differ, অল্প অল্প করে কি চেঞ্জ হয়। বাট আমাদের একটা অ্যালগরিদম আছে যার নাম হচ্ছে frequent words with approximate matches. We can use that. Let's try to use that. এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নাম হচ্ছে NF-kB, fruit fly এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নাম। So here are 10 strings, right? Here are 10 strings. আমরা ধরে নিই যে এই 10টা স্ট্রিং এ কোনো একটা হিডেন মোটিভ আছে, তাই না? Which is common to everyone. Make sense? So this should be an easy problem. নাকি? আমরা একটু রেজাল্টটা দেখি। খুব সহজ না? তারপরে এমন একটা স্ট্রিং খুঁজে বের করি যেটা সব জায়গায় আছে। আর তাহলে এটা যদি হইতো তাহলে কি আমরা ফ্রিকোয়েন্ট ওয়ার্ড ইউজ করতে পারতাম। বাট সিন্স দে আর নট কনজার্ভড, কি হয়? একটু একটু চেঞ্জ। তাহলে একটা সহজ সলিউশন হচ্ছে আমি স্ট্রিংগুলোকে জোড়া দিয়ে দিতে পারি। জোড়া দিলে একটা বড় স্ট্রিং তৈরি হবে। আই উইল টেক ইউর কোশ্চেন। একটা বড় স্ট্রিং তৈরি হবে। সেই বড় স্ট্রিং এর মধ্যে যদি আমি আমার ফ্রিকোয়েন্ট ওয়ার্ড উইথ মোস্ট ফ্রিকোয়েন্ট ওয়ার্ড উইথ অ্যাপ্রক্সিমেট ম্যাচেস রান করি, তাহলে জিনিসকে কি বারবার পাওয়া যাবে? ওইটা কাজ করবে না? অ্যাটলিস্ট এখন কাজ করবে বলছে। মোটিভটা না, মোটিভ দেওয়া থেকে তো ডান। আমার কি খোঁজার দরকার? না, মোটিভটা দেওয়া তো আমার কাজ হচ্ছে মোটিভটা খুঁজে বের করা। আমি তো এটা ধরে নিচ্ছি যে মোটিভ জানি, বাট in practical case we don't know the motive. We only know where is the probable region where we can find motive. Where? Upstream of the genes. Right? যেমন আমরা এখানে কি করতে পারি? সবগুলো স্ট্রিংকে জোড়া দিয়ে দিতে পারি। জোড়া দিলে লম্বা স্ট্রিং হবে। তারপর লাস্ট ক্লাসে যে আমাদের অ্যালগরিদম ছিল frequent most frequent word with approximate matches, ওটা খুঁজলেই কি একটা স্ট্রিংকে বারবার পাওয়া যাবে অথবা তার ভেরিয়েশনকে পাওয়া যাবে। ওইটাকে কি আমরা তখন মোটিভ হিসেবে ধরে নিতে পারবো? Make sense? সেগুলো সব approximate সব। That's a parameter. Last class সেই প্যারামিটার ছিল, যেটা ছিল d ছিল মনে হয়। We allow d mismatches. Yeah, maybe 3, maybe 2. আমি জানি না, আমি maybe d1 ধরে একটা করলাম, d2 ধরে করলাম, অথবা less than d, তাহলে অনেকগুলি পাবো, তার মধ্যে suitable কোনটা পাবো, right? Yeah, these are not solved question yet. Make sense? ঠিক আছে আমরা? তাহলে আমার স্ট্রিংগুলি দেওয়া আছে কিন্তু মোটিভটা আমার জানা নেই। মোটিভটা আমাকে খুঁজে বের করতে হবে। Thanks for asking the question. Please do ask the questions. Okay? DNA তো আমরা জানতাম, তাই না? কিন্তু আমরা এখানে আমরা জানি না। আরেকটা ঝামেলা হচ্ছে কি মোটিভগুলা মানে DNA তে আমরা জানি যে ওরিসির আশেপাশে আছে, তাই না? এই প্রবলেমের ক্ষেত্রে মুশকিল হচ্ছে এটা যে কোথায় আছে, এটা DNA লিঙ্কটা একটু মানে এরিয়া একটু বড়, থাউজেন্ডস অর মোর নিউক্লিওটাইডস স্ক্যাটার অবস্থায় আছে পুরো জিনোমের মধ্যে। আমি যেটা হোল জিনোম স্টাডি করতে যাই সেক্ষেত্রে একটা মুশকিল, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আছে। সো এখানে একটা ট্রাবল আছে, বাট স্টিল উই ক্যান ট্রাই টু ইউজ দ্যাট অ্যালগরিদম। সো হিয়ার ইজ ইউর ফার্স্ট ব্রুট ফোর্স অ্যালগরিদম। আমরা কিচ্ছু জানি না, ব্রুট ফোর্স একটা অ্যালগরিদম দিচ্ছি আমরা। এই অ্যালগরিদমটা দেখেন আমরা কি করব, আমরা যে স্ট্রিংটা খুঁজতেছি ওই স্ট্রিংটা দেখতে কেমন মতো হবে? এক্সিস্টিং স্ট্রিংগুলোর মধ্যে হবে। So here are two parameters, the three parameters. কি parameter? DNA is a set of strings. DNA is a set of strings. তারপরে ওই যে 10টা স্ট্রিং বা 1000টা জিন বা 500 জিনের মধ্যে কমন যে প্যাটার্নটা খুঁজতেছি। What is K? মোটিভের সাইজ 9, 10, 11, 12 ছোট হয় না সাধারণত, 9 বা তার চেয়ে বড় হয়। D কতগুলি মিসম্যাচ আমি অ্যালাউ করব, হ্যাভিং ডিসটেন্স কত আমি অ্যালাউ করব, সো ফর হ্যাভিং ডিসটেন্স। মেক সেন্স? তাহলে অ্যালগরিদম কি হবে? অ্যালগরিদম খুবই ভুয়া অ্যালগরিদম, এটা আমি আগে থেকে বলে রাখি। বাট অ্যালগরিদম ভুয়া অ্যালগরিদমটা কি দেখেন, একটা লুপ চলতেছে, লুপের মধ্যে কি কি দেওয়া আছে?
for each kmer in DNA. Now look at the size of the DNA. সেখানে যত রকমের kmer হতে পারে প্রত্যেকটার জন্য আরেকটা ইনার লুপ চলছে। সেই ইনার লুপ এসে চেক করতেছে যে এই kmerটা তার কোনো একটা কাছাকাছি kmer যদি পাওয়া যায় যার সাথে এই kmerটার ডিসটেন্স হচ্ছে d or less, সেটা যদি প্রত্যেকটা ডিএনএ প্রত্যেকটাতে পাওয়া যায় তাহলে কি এটা প্রবর্তন মোটিভ? মেক সেন্স? ঠিক আছে, সহজ অ্যালগরিদম। তার মানে আমার প্রথমে করতে হবে কি সবগুলো পসিবল কেমার জেনারেট করতে হবে এবং অথবা একটা জেনারেটর বানাইতে হবে, সেটা সবগুলো পসিবল কেমার জেনারেট করে দেবে। ওই কেমারগুলোকে নিয়ে সবগুলো ডিএনএ সবগুলো স্ট্রিংয়ে কি আমি সার্চ করব, সার্চ করে যদি দেখি এটা পাচ্ছি বা এটা হচ্ছে এক ডিসটেন্স ধরে পাচ্ছি বা এটা হচ্ছে 2 ডিসটেন্স 3 ডিসটেন্স ডি পর্যন্ত পাচ্ছি, তাহলে ধরে নেব কি এটাই একটা পসিবল মোটিভ। সেই মোটিভটাকে আমি কোথায় অ্যাড করে দিচ্ছি? প্যাটার্নস নামে একটা সেটের মধ্যে। তারপর লাস্ট টাইম প্যাটার্নসটাকে কি রিটার্ন করে দিচ্ছি। মেক সেন্স? Can you tell me what is the runtime of this algorithm quickly, sir? Size of the motifটা আমরা ধরে নিচ্ছি কে, বাস্তবে আমরা জানি না। So we have to run it for different types of k and we have to see. Okay? So far আমরা ধরে নিচ্ছি motifের size k 12, তারপরে আপাতত ধরে নিই k 9 or 12, আপাতত ধরে নিই। লেটার আমরা দেখব যে do we actually know the k or not? What is the runtime of this algorithm? Order of what? হ্যাঁ, n square 2 to 1 আবার করে আসি। এখানে আমার n হচ্ছে প্রত্যেকটা স্ট্রিং এর লেংথ। আমি ধরে নিলাম প্রত্যেকটা লিংক স্ট্রিং এর লেংথ সমান, রাইট? তারপর ধরে নিলাম এরকম কয়টা স্ট্রিং আছে? t সংখ্যক। এবার বল বাইরে লুকটা ব্যাপার চল একটু বলো। how many kmers are there? একটা স্ট্রিং এর কয়টা kmers? এই অসংখ্য কেন? আমার একটা স্ট্রিং এর লেংথ কত? লেংথ হচ্ছে n আর kmer এর লেংথ কত? k। তাহলে আমাদের n বড় না k ছোট, তাহলে এই একটা kmer, একটু আগে লিখি আরেকটা kmer। এভাবে পুরোটাকে তুমি ট্রাভার্স করি কয়টা kmer হবে? n - k প্লাস, ঠিক আছে? আমি ধরেন একটা স্ট্রিং এরকম আছে a c g t t t g and I have k equal to 3. What is n? 1 2 3 4 5 6 7। কয়টা কেমন আছে এর মধ্যে? 7টা না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। Does it make sense now? n - k plus 1, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটা ডিএনএ তে কি এত সংখ্যক কেমন আছে? আমার ডিএনএ সংখ্যা তো বেশি, তাই না? ডিএনএ কয়টা? t সংখ্যক ডিএনএ, রাইট নাকি? তাহলে প্রত্যেকটা ডিএনএ থেকে আমার কেমন কয়টা তৈরি হচ্ছে? n - k plus 1. What is the order of this guy? And then you see how many of those things are here there? t. তাহলে কি এটা n to the power t multiplied by লুপের ভিতরে কি আমাকে আবার কাজ করতে হচ্ছে না? মেক সেন্স? n to the power t দেখে আমি এখন অলরেডি এই অ্যালগরিদমের উপর কি অত্যন্ত ভীত। কারণ হচ্ছে t যদি হয় আমার 500 আর n যদি হয় আমার 1000, পৃথিবীর কোনো কম্পিউটারে সলভ করতে পারবে? পারবে না। তাহলে আগের অ্যালগরিদম ডুমড। আগের অ্যালগরিদম কেন কাজ করতো? কারণ হচ্ছে আগের অ্যালগরিদম আমরা কি একটা স্পেসিফিক জায়গা বের করে ফেলতাম, তারপর ওইখানে গিয়ে খুঁজতাম। কিন্তু এখানে তো আবার স্পেসিফিক জায়গা নেই, স্ট্রিং এর সংখ্যা বেশি এবং স্ট্রিং এর সাইজও কি বড়। তাহলে এই অ্যালগরিদম ভালো না। a to the power t ইনফ্যাক্ট মাল্টিপ্লাইড বাই ভিতরেও কি আমাকে আবার পুরো স্ট্রিং এর মধ্যে খুঁজতে হচ্ছে না। এন্ড দেন ওই স্ট্রিংটা বা তার আশেপাশের স্ট্রিং, তার মানে ডি মিসম্যাচ। মেক সেন্স? একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, দেখবেন যে হ্যাভিং ডিসটেন্স ডি এর মধ্যে কতগুলো স্ট্রিং পাওয়া যায় বের করো।
বুঝতেছি কেন অ্যালগরিদম ভালো না? n টু দি পাওয়ার t ইজ ভেরি ব্যাড। একটা অল্টারনেট দেখি দেন এটা, এবং আমাকে বলবেন যে কোনটা ভালো। একটা বেটার অ্যালগরিদম আমরা বের করতে চাই। কেমন বেটার অ্যালগরিদম বের করতে চাই তার আগে আমরা একটু হেমিং ডিসটেন্স তো মনে আছে তাই না? হেমিং ডিসটেন্স কি? যেমন হেমিং ডিসটেন্স কি? জাস্ট দুইটা প্যাটার্ন যদি সেম লেন্থের হয় আমরা জাস্ট পরপর বসাই দিই দুইটাকে, তারপর দেখি যে পজিশন ওয়াইজ কত জায়গাতে মিসম্যাচ আছে। মেক সেন্স? আচ্ছা, তাহলে আমরা একটা ডিসটেন্স নামে বা ডি নামে একটা ফাংশন তৈরি করি যেটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন মানে ছোট স্ট্রিং, টেক্সট মানে বড় স্ট্রিং। তাহলে এই স্ট্রিং ছোট স্ট্রিংটা বড় স্ট্রিংটার মধ্যে আছে কি নাই থাকলে তার ডিসটেন্সটা কত। তাহলে থাকলে মানে কি? তাহলে ছোট স্ট্রিংটার মতন কি বড় স্ট্রিংটার মধ্যে কি আরো ছোট ছোট স্ট্রিং আছে? তাহলে বড় স্ট্রিংটার প্রত্যেকটা পজিশনে যদি আমি ছোট স্ট্রিংটাকে বসাই I will get different having distances, right? Which one I am looking for? The one with the minimum having distance. তাহলে ওই মিনিমাম যে having ডিসটেন্সটা যা সেটাকে আমরা বলতে চাই এই প্যাটার্ন আর স্ট্রিং এর ডিসটেন্স অর ডি। ফর এক্সাম্পল এখানে যে আমরা একটা এক্সাম্পল দিয়েছি জি এ এ whatever it is, তাহলে আমি এখানে বসাই দিই জি এ টি টি সি টি সি এ। নাও ইফ আই কম্পেয়ার এ ম্যাচ করতেছে সি জি ম্যাচ করতেছে না টি টি এখানে, রাইট? আবার সি টি ম্যাচ করতেছে এই তারপরে সি এ ম্যাচ করতেছে না, তাই না? তাহলে কয়টা ম্যাচ করলো না? রাইট, এ ম্যাচ করতেছে তিনটা। মেক সেন্স? দ্যাটস দ্য বেস্ট ম্যাচ, রাইট? সো তার মানে একটা ছোট স্ট্রিং তার বড় স্ট্রিং এর দূরত্ব হচ্ছে 3। তাহলে মিনিমাম অফ অল দ্য পসিবল ম্যাচেস। মেক সেন্স? আচ্ছা, এটা কোন কাজে লাগবে? কারণ আমরা একটা নতুন অ্যালগরিদম দেখব, নতুন একটা অ্যালগরিদম দেখব। তাহলে এটা হচ্ছে একটা স্ট্রিং এর জন্য, রাইট? আর ডিএনএ কি? হোয়াট ইজ ডিএনএ? ডিএনএ ওয়াজ এ সেট অফ স্ট্রিংস, রাইট? তাহলে ডিসটেন্স অফ দিস ওয়ান মানে হাউ গুড দিস প্যাটার্ন ইজ, হাউ গুড দিস প্যাটার্ন ইজ, সেটা হচ্ছে অল পসিবল যতগুলি এই ডিএনএ এর মধ্যে যতগুলি ছোট ছোট ডিএনএ আছে তাদের সবগুলো ডি এর সামেশন হচ্ছে আমার টোটাল স্কোর। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ডিএনএ সেট অফ ডিএনএ, একটা টয় এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে। আর এটা হচ্ছে আমার কেমা মোটিভ। তাহলে মোটিভটা এখানে আছে কিনা, এখানে আছে কিনা, এই প্রত্যেকটাতে আছে কিনা জিজ্ঞেস করতেছি। আছে কি? এক্স্যাক্টলি নাই। এক্স্যাক্টলি কোথায় আছে? 4 নাম্বারটাতে আছে। কোথাও আছে এক্স্যাক্টলি নাই। তাহলে 4 নাম্বারটাতে ডি এর ভ্যালু কত হবে? 0। আর বাকি প্রত্যেকটাতে ডি এর ভ্যালু আমি বের করতে পারতেছি না। এটা দেখো সি যে সবচেয়ে ভালো ম্যাচ কোনটা। তাহলে কোনটাতে 1, কোনটাতে 2, কোনটাতে দেখো। তাইলে আমার যে মোটিভটা কতটা ভালো মোটিভ হলো এটা ডিসাইডেড হচ্ছে কি দিয়ে? প্রত্যেকটা ডিএনএ তে আমার কাছাকাছি যাকে পাচ্ছি তার সাথে আমার ডিসটেন্স গুলো দিয়ে, তাই না? এবং সেগুলোর টোটাল সামেশনটা হচ্ছে আমার টোটাল স্কোর। সো দ্যাট ডিফাইন্স হাউ গুড মাই মোটিভ ইজ। Why I am doing this? Because now I am going to see a new algorithm where I am to use this function. এটা একটা ফিটনেস ফাংশন, এটা একটা কোয়ালিটি ফাংশন, তাই না? তাহলে কোয়ালিটি ফাংশন আমাকে হেল্প করবে টু ফাইন্ড মাই বেস্ট মোটিভ। আগের অ্যালগরিদমটা কি করতাম? জাস্ট আমরা দেখতাম যে আছে কিনা, থাকলে আমরা একটা নিতাম। এখন আমরা একটু কোয়ালিটি দিকে যাচ্ছি। আমরা বলছি যে ওকে দিস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য কোয়ালিটি ফাংশন। হিয়ার ইজ ইউর নিউ অ্যালগরিদম এন্ড টেল মি হাউ গুড অর ব্যাড দিস ইজ। কি করছে? এখানে লুপ আছে, তাই না? প্রথম লুপটা দেখেন তো কি বলে। each k-mer pattern from, so enumerate all possible k-mers. ওখানে আমরা k-mer গুলো থেকে নিতাম আগেটাতে ডিএনএ থেকে, আর এখানে all possible জেনারেট করতেছি কারণ আমি জানি যে এর বাইরে কিছু হবে না, তাই না? তারপর এই প্রত্যেকটা k-mer কে নিয়ে গিয়ে কি চেক করব? তাদের স্কোর বের করব। তাদের স্কোর বের করব, রাইট? স্কোর যদি ভালো হয় তাহলে কি ওটাই হবে। জাস্ট তারপরে এটাকে একটা জাস্ট একটা গ্রিডি আর একটা বেস্ট ফাইন্ডিং সার্চ অ্যালগরিদম না, এক্সহস্টিভলি সে হচ্ছে সবগুলো কেমারের মধ্যে বেস্টটাকে বের করতেছে, রাইট? কাজ তো করবে যদি আমার একটা ভালো কম্পিউটার থাকে। রান টাইম কত? এই বাইরের লুপটা কয়বার চলে? হাউ মেনি কেমারস আর দেয়ার? এই লিস্টটা কত বড়? লিস্টটা কত বড়? কি এগুলো কি এক একটা কেমার এর ভ্যালু 9 ধরলাম, তাহলে এরকম কয়টা তৈরি হয়েছে?
কে এর ভ্যালু যদি 2 হয় কয়টা তৈরি হবে? কে এর যদি 1 হয় কয়টা তৈরি হবে? A C G T। কে এর যদি 2 হয় A A A C A G A T then C 16টা। থ্যাংক ইউ। তাহলে কে এর এখানে কত জানি না আমি। তাহলে এখানে কয়টা তৈরি হবে? 4 to the power k মাল্টিপ্লাইড বাই এখানে কি আরো কিছু আছে না? তাহলে এখন দুইটা অ্যালগরিদম মধ্যে কম্পেয়ার করেন। একটা ছিল হচ্ছে n টু দি পাওয়ার t মাল্টিপ্লাইড বাই সামথিং, এখানে কি 4 টু দি পাওয়ার k মাল্টিপ্লাইড বাই কোনটা হবে? হ্যাঁ পরেরটা না আগেরটা? পরেরটা ভালো, দুইটাই কি এক্সস্টিভ, বাট পরেরটা বেটার, কারণ 4k k এর জন্য সাধারণত 20 এর বেশি হবে না। 4 টু দি পাওয়ার 20 ইজ নট ইজি, অনেক বড় সংখ্যা। স্টিল ইট উইল বি ভেরি স্লো অ্যালগরিদম। বাট এটা আগেরটা ছিল, কারণ আগেরটাতে n হয়ে যাবে আপনার 1000, t হয়ে যাবে 50 100 কিছু একটা। তো অ্যাট লিস্ট 4 টু দি পাওয়ার k কি বেটার না? বাট দুইটাই মজা। রোজালিন্ডে গিয়ে ইফ ইউ ট্রাই ইউ উইল সি যে ওই যে ইনপুটগুলো দেয় ওগুলোর জন্য বেরগুলোতে আপনার পিসি ল্যাপটপ যা ইউজ করেন অনেক সময় লেগে যাবে। ঠিক আছে? So we are still looking for a common pattern, but we could see that exhaustive enumeration does not work. Why it does not work? Because the search space is so huge. Search space যদি huge হয়ে যায় তখন আমাদের সলিউশন কি হয়? সার্চ স্পেস ছোট করে অথবা ডিভাইড করা, সার্চ স্পেস ছোট করা, আর কি হতে পারে? প্যারালাল প্রসেস আর কি হতে পারে? র্যান্ডমনেস ইউজ করা। এআই কোর্সে কিছু শিখেছি, হিউরিস্টিক সার্চ ইউজ করা, লোকাল সার্চ ইউজ করা, রাইট? ওকে, সো দ্য অ্যালগরিদম টুডে উই আর গোইং টু সি উইল বি এ ভার্সন অফ লোকাল সার্চ। কারণ টোটাল সার্চ স্পেসটাকে আমার পক্ষে ট্রাভার্স করা সম্ভব না। সো আমরা হিউরিস্টিক অ্যালগরিদম দেখব যেটা দিয়ে হচ্ছে এই প্রবলেমটা প্র্যাকটিক্যালি সলভ করতে হবে, কারণ আর কোনো উপায় নেই। মেক সেন্স? ওকে, বায়োলজি মোটামুটি শেষ, এখন কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, এই পর্যন্ত আমরা কি করতে আসছি? জিন রেগুলেশন যারা করে তাদেরকে বলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস, and they bind to a specific site which is upstream the genes, and they select some patterns, regulatory motifs which we call, and these motifs are similar but not exactly similar, they are not conserved. So we need to find regulatory motifs for a particular transcription factor that binds to multiple sites. তাহলে multiple site এ একটা common pattern আছে, সেটাই খুঁজে বের করতে হবে। ওকে, and motif দেওয়া নাই, so motif আমরা ক্রিয়েট করতে হবে। motif মানে হচ্ছে common যে স্ট্রিংটা সেটা কোনটা। So suppose আমাদের যে NFKB মনে আছে? NFKB ফ্রুট ফ্লাই ইমিউনস যে জিনগুলো আছে তাদের জন্য যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, তাদের জন্য সাপোজ দিস ইজ হোয়াট উই সি, রাইট? তাহলে সব জায়গায় কি আমরা প্রথম পজিশন সব জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি না? আচ্ছা, ডু ইউ রিমেম্বার এনিথিং হাউ লোকাল সার্চ ওয়ার্কস? আমরা আগে যে দুটো অ্যালগরিদম দেখছিলাম সেই দুটাতে আমরা কি করতেছিলাম? এক্সহস্টিভ সার্চ করতেছিলাম না? আর র্যান্ডম সার্চ কি করে? এটা র্যান্ডম তৈরি করে দেখে এটা ভালো কিনা, না হলে এটা ফেলে দেয়। আবার একটা তৈরি করে দেখে ভালো কিনা, তৈরি হলে ফেলে দেয়। এইভাবে অনেকক্ষণ ধরে করে একটা কি সিলেক্ট করে। এই সিস্টেম কাজ করে অনেকক্ষণ ধরে রান করতে পারলে কাজ করবে, তাই না? আমি চোখ বন্ধ করে এদিকে কিছুটা ছুড়ে মারি, বুলসাইতে পড়ার সম্ভাবনা তো আছে কিছু একটা, নাকি? অনেক কম হলেও কি আছে তো। So randomized algorithm is bad because it takes lots of time, but it's got a chance to converge, তাই না? তাহলে এখানে তাই করবো। এখানে মূল আইডিয়াটা হচ্ছে create random motifs and see how good they are. Create random motifs and see how good they are. না হলে ফেলে দাও, নতুন একটা র্যান্ডম লিখো। এটাই তো আইডিয়াটা, রাইট? দেখি সেটা যদি তাহলে কি আমার একটা কোয়ালিটি ফাংশন লাগবে। কোয়ালিটি ফাংশন সোফার কি ছিল? হ্যাভিং ডিসটেন্স বেসড, রাইট? আমরা কি করছিলাম? ছোট স্ট্রিংকে বড় স্ট্রিং মধ্যে খুঁজতেছিলাম এবং মিনিমাম হ্যাভিং ডিসটেন্সগুলো যোগ করে কেটে স্কোরিং ফাংশন নিয়েছিলাম। যার স্কোর যত কম সে কি তত ভালো, তাই না? লেটস ইউজ দ্যাট ফর এ হোয়াইল। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ওই যে ছোট ছোট বড় বড় যে স্ট্রিং আছে, 10টা স্ট্রিং ওই মোটিভটাকে কি অবস্থায় পাওয়া গেছে, বাট কনসেনসাস তো নাই। আছে কনসেনসাস কোথাও নাই। যেমন একটাতে হচ্ছে
যেমন এই প্রথম পজিশনটাতে কি কয়টা 7টা, জি নাই, এ 2টা, সি 1টা, রাইট, এন্ড সো অন সো ফোর্থ। সবচেয়ে বেশি কনজার্ভ কোনটা? এইগুলো সবচেয়ে বেশি কনজার্ভ, তাই না? 9টা হচ্ছে একই ধরনের, যেমন 9টা এ, তাই না? সো মোস্টলি কনজার্ভ, রাইট? বাট বাকিগুলো কি আরেকটু লেস কনজার্ভ, যেমন এটা লেস কনজার্ভ, এটাও লেস কনজার্ভ। মেক সেন্স? আচ্ছা, তাহলে আমরা চিন্তা করতে পারি যে আচ্ছা তাহলে এখান থেকে আমি খুব সহজেই প্রত্যেকটা পজিশনে একটা নিউক্লিওটাইড থাকবে কি থাকবে না তার একটা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি। প্রবাবিলিটি বের করা সহজ। ধরেন 10 বার আমি কয়েনটস করলাম, 10 বারের মধ্যে 5 বার হেড আসলো, 5 বার টেল আসলো, তাহলে প্রবাবিলিটি অফ হেড হচ্ছে 0.5, প্রবাবিলিটি টেল হচ্ছে 0.5। তাহলে সিমিলারলি এখানে প্রথম যে পজিশনটা, সেই পজিশনে আমি কি দেখতে পাচ্ছি? 7টা টি এন্ড দেন 2টা এ, একটা সি, একটা জি। তাহলে প্রবাবিলিটি পেয়ে যাচ্ছি আমরা নাম্বার অফ অকারেন্সেস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্ট্রিংস দ্যাট উই হ্যাভ। মেক সেন্স? তাহলে এখন আমরা একটা উল্টা কোশ্চেন করতে পারি। তাহলে এইভাবে আমরা এই ম্যাট্রিক্সটা বানিয়ে ফেলতে পারি না খুব সহজে? এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে প্রোফাইল ম্যাট্রিক্স। Why we are doing this? Because we want to create a quality function. একটু আগে একটা quality function লিখছিলাম, ওটা হচ্ছে ভালো একটা quality function বের করতে চাই। তাহলে আমার কথা হচ্ছে given this profile, এই স্ট্রিংটা এই প্রোফাইলে আছে বা এই প্রোফাইল থেকে জেনারেট হয়েছে, মানে আমরা ধরে নিতে চাই as if এটা একটা র্যান্ডম মেশিন, যে র্যান্ডম মেশিনটা হচ্ছে মোটিফের মধ্যে ইভলিউশন করে ঘটে। আমাদের তো মোটিভ আছে, সেখানে ইভলিউশন করে ঘটে। তাহলে এই র্যান্ডম মেশিনটা কিসের উপর ডিপেন্ড করবে? মোটিভের উপরে। মোটিভটা অলরেডি এরকম দেখতে, এই যে এই 10টা স্ট্রিং এরকম দেখতে পাওয়া যাচ্ছে। সো ফ্রম দিস আই ক্যান ক্যালকুলেট দ্য probability distribution which we call the profile matrix. Then what is the probability that this guy here is generated by this profile? এটার প্রথম পজিশনে কি আছে? A। তাহলে প্রথম পজিশনে A থাকার probability কত? Only 0.2 from where we are getting this profile matrix থেকে পাচ্ছি। এইভাবে পরের পজিশনে C থাকার probability কত? And so on. তাহলে probability কি খুবই অল্প probability দেখতে পাচ্ছি না আমরা? কিন্তু সিমিলার আরেকটা স্ট্রিং যদি নেই, এই স্ট্রিংটা দেখতে কেমন দেখেন? এটা হচ্ছে টি দিয়ে শুরু হয়। টি দিয়ে শুরু হলে কি অরিজিনাল সাথে মিল আছে না? এটার প্রবাবিলিটি আবার কি একটু বেশি, কারণ ভ্যালুগুলো দেখেন 0.7, 0.6, 1, তার মানে কি একটু বড় বড় ভ্যালু, তাই না? থাকলে কি পুরোটাই 0 হয়ে যাবে, রাইট? কোন একটা পার্টিকুলার পজিশনে 0 থাকলে পুরোটাই, এটা আমরা চাই না। কেন চাই না? নাই নিতে পারে, রাইট? সো এই মেকানিজমটাতে সমস্যা আছে। We need to do some Laplacian correction here. Yes, I'm going for that. এরপর স্লাইড যান। But at least বোঝা যাচ্ছে কি যে how likely that this schema is generated from this profile. You can easily find out that by calculating the probabilities, right? যার probability বেশি তার probability কি? তার ওই প্রোফাইলের মেম্বার হওয়ার সম্ভাবনা কি? বেশি, right? Yep, that will give us an idea about the. So এটা আমাকে একটা নতুন স্কোরিং ফাংশন দিবে। যে স্কোরিং ফাংশন আমাকে বলছে যে how good is this? আগে আমরা কি করতাম? হ্যামিং ডিসটেন্স বেসড স্কোরিং ফাংশন ইউজ করতাম, তাই না? এখন আমরা প্রবাবিলিটি বেসড করতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার প্রোফাইলটা আছে, এই প্রোফাইল থেকে আমরা কাউন্ট বের করি, কাউন্ট থেকে কি আমরা ইভেন্চুয়ালি কি বের করতে পারি? প্রোফাইল ম্যাট্রিক্স বের করতে পারি, যেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এট ইচ অফ দ্য পজিশনস, রাইট? এবং এখান থেকে আমরা খুব সহজে একটা মোটিভ বের করে ফেলতে পারি, যেটা হচ্ছে কনসেনসাস মোটিভ। কনসেনসাস মোটিভ বের করার উপায় কি? এই ডিস্ট্রিবিউশনে যেখানে যেটা ভ্যালু সবচেয়ে বেশি ওইটাকে পিক করি আমরা। আর যদি কোথাও দেখি যে there is a tie, তাহলে I can take arbitrarily random break করতে পারি, তাই বোঝা যাচ্ছে? আচ্ছা, আর এখান থেকে একটা লোগো পাওয়া যাচ্ছে। লোগোটা বোঝাচ্ছে যে যেমন লোগোটাতে জি সবচেয়ে বড় এখানে, তাই না? তাহলে এইটা কি প্রবাবিলিটি সবচেয়ে বেশি, তাহলে মোটামুটি এটা কনসার্ভ। আর এগুলো হচ্ছে একটু ছোট, এখানে কিছু কিছু আছে, এগুলো হচ্ছে সবচেয়ে কম কনসার্ভ, এটা আরো কম, রাইট? সো দিস আর গিভিং মি অ্যান আইডিয়া। এগুলো কিভাবে জেনারেট করে? এখানে লিংক দেওয়া আছে, web.berkeley ইউনিভার্সিটির একটা সাইট আছে, এখানে গিয়ে আপনি নিজেও চাইলে এরকম মোটিভ বানিয়ে দেন। মোটিভগুলো আপাতত বায়োলজি পেপারে থাকে, দেখতে সুন্দর লাগে, এছাড়া
মানে দেখতে সুন্দর লাগে ছাড়া তেমন কোনো কাজ নাই, কিন্তু কাজ আছে। যারা হচ্ছে ওয়েট ল্যাবে কাজ করে তারা হচ্ছে মোটিভগুলোর উপর বেস করে প্রাইমার ডিজাইন করে, সেই প্রাইমারগুলো দিয়ে তারা হচ্ছে এনজাইম পাঠিয়ে দেয়, এনজাইম গিয়ে ওই জায়গাতে বাইন্ড করে। বলেন হ্যাঁ নাই। সো আমি র্যান্ডমলি জেনারেট করব উপরেরটা, উপরে র্যান্ডমলি জেনারেট করব, করে দেখবো এটা কতটা ভালো। এবার ঠিক আছে, রাইট? সো আমি র্যান্ডমলি জেনারেট করব কতটা ভালো, খারাপ হলে তার চেয়ে একটু ভালো জেনারেট করব, খারাপ হলে তার চেয়ে একটু ভালো জেনারেট করব, এইভাবে কাজ। কারণ আমি জানতে চাই যে আমি প্রত্যেকটা স্ট্রিং থেকে যে স্ট্রিংগুলোকে নিয়েছিলাম এটা আদৌ কতটা ভালো সেটার জন্য। যদি ভালো না হয় তাহলে এর চেয়ে ভালো কিছু পাওয়া যাবে। আরেকটু এগিয়ে দেখি, আর কোনো কোশ্চেন? লেটস স্টপ মি এনি টাইম। সো এন্ট্রপি উইল গিভ আস দ্য ভ্যালু। প্রববিলিটি বের করলাম তো, সো প্রববিলিটি বেটা কি? এন্ট্রপি। সো ফর এক্সাম্পল আমি এন্ট্রপি কিভাবে বের করব? এন্ট্রপি বের করা খুব সহজ হবে। আমরা যে ফার্স্ট পজিশনটা আমাকে, যেমন এই পজিশনটা আমি নিশ্চিত, তাই না? হোয়াট ইজ এন্ট্রপি? Entropy is a measurement of uncertainty or measurement of information within a set, right? এই পজিশনটা, look at this position here. এই পজিশনে আমার uncertainty কতটুকু? 0। তার মানে এখানে এন্ট্রপি কি? 0 হবে। আর এন্ট্রপি ম্যাক্সিমাম কখন হয়? যখন আনসার্টেনিটি সবচেয়ে বেশি হয়। যদি ভ্যালুগুলো এরকম হইতো 0.25, 0.25 and 0.25, তাহলে কি যে কোনোটাই ঘটতে পারে। তাহলে এখানে পিওরলি র্যান্ডম একটা অবস্থা হয় না, তখন এন্ট্রপি কত হইতো? ম্যাক্সিমাম। এখানে 1 হবে না, এখানে 2 হবে। কেন 2 হবে? 1 হবে কখন? যদি আমার বিট একটা হয়। এটা বিট কি একটা? বিট 2। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে বিট 2টা মানে কি? চারটা সিম্বল না? চারটা সিম্বল রিপ্রেজেন্ট করতে মিনিমাম আমার 2 বিট লাগবে। সো দ্যাটস ওয়াই এটা ম্যাক্সিমাম এন্ট্রপি হচ্ছে 2। বাট এনিওয়ে আমাদের এন্ট্রপি বের করা খুব কঠিন কিছু না। ফর এক্সাম্পল আমি যদি বের করতে চাই যে এন্ট্রপি হচ্ছে pi log to pi, সামনে এটা কি? নেগেটিভ সাইড। ফর এক্সাম্পল এটা যদি আমার পুরো একটা কলাম হয় তাহলে এন্ট্রপি হবে মাইনাস pi log to pi, pi log to pi, এগুলো যোগফল। এটা তো মোটামুটি কি খুবই আনসার্টেন, তাই না? আবার যারা একটু সার্টেন, ফর এক্সাম্পল এখানে যেমন একটা, এটা খুবই সার্টেন, তাই না? তার এন্ট্রপি কি অনেক কম, 0.25 দিলে এন্ট্রপি হবে 2। একটা যদি 1 হয় বাকি সব যদি 0 হয় তাহলে এন্ট্রপি কি হবে? 0। মেক সেন্স? তাহলে আমার এন্ট্রপি হবে মোটিভ ম্যাট্রিক্স। মোটিভ ম্যাট্রিক্স মানে কোনটা? এই যে ম্যাট্রিক্সটা যার নাম প্রোফাইল, তার এন্ট্রপি কি হবে? তার কলাম ওয়াইজ যে এন্ট্রপি গুলো আছে তাদের যোগফল হবে আমার টোটাল এন্ট্রপি। তাহলে এন্ট্রপি আমি কম চাই না বেশি চাই? কম চাই। আগে ছিল হ্যাভিং ডিসটেন্স, সেটাও কম চাইতে না বেশি যেতাম? কম। কেন হ্যাভিং ডিসটেন্সের তুলনায় আমি এন্ট্রপি দিকে যাচ্ছি? এন্ট্রপি ইজ এ বেটার রিপ্রেজেন্টেটিভ, কারণ এন্ট্রপি আমাকে বলে যে এই পজিশনে বাকিদের কি অবস্থা, যেমন ওই যে 6400 আরেকটা হচ্ছে 6400 আরেকটা ধরে নিতে আছে 6220, 6400 আরেকটা কি? কোনটা বেশি কনসার্ভ? 6400 বেশি কনসার্ভ। এন্ট্রপি এই দুটার মধ্যে ডিস্টিংগুইশ করতে পারে। Make sense? So that's why we prefer entropy. আচ্ছা, here is your algorithm. এটা বুঝলে অনেক দূর হয়ে যাবে। এটার নাম গ্রিডি। কিভাবে কাজ করে এটা দেখি। গ্রিডি মানে হচ্ছে এটা একটা হিউরিস্টিক, রাইট? May not guarantee you to give the best solution, but whether it works or not, that's our question. অ্যালগরিদমটা আমরা দেখেছি, খুব সিম্পল। বেস্ট মোটিভস, প্রথমে একটা বেস্ট সেট ধরে নিচ্ছি, তারপর লুপের ভিতরে ঢুকতেছি। লুপের ভিতরে যদি বেস্টের চেয়ে ভালো কিছু পায় তো ভালো, না পেলে ওইটাই বেস্ট হয়ে যাবে। কেমন? এই যে বেস্টের চেয়ে ভালো যদি কিছু পায় তাহলে হচ্ছে বেস্টটাকে চেঞ্জ করবে, আদারওয়াইজ কি এটাই বেস্ট হয়ে যাবে। তো শুরুতে বেস্ট কোনটাকে ধরতেছে? র্যান্ডম ধরতেছে নাকি? পড়েন দেখেন, আপনি এটা বানায়েন র্যান্ডম ধরে, বাট এখানে আগে পড়েন। প্রত্যেকটা ডিএনএ প্রথম পেপারটাকে আপাতত ধরে নিচ্ছে এটাই বেস্ট। এটা বেস্ট হওয়ার কারণ আছে?
বড় কোন এক জায়গা থেকে আমি শুরু করলাম। এবার লুপ চলতেছে, রাইট? এবার লুপ চলতেছে। লুপে কি করতেছে আমরা? লুপটা চলতেছে, প্রথম যে স্ট্রিংটা, ডিএনএ তো একটা সেট অফ স্ট্রিংস, ডিএনএ কি একটা সেট অফ স্ট্রিংস, তার মধ্যে প্রথম স্ট্রিংটাকে নিচ্ছে। প্রথম স্ট্রিং এর সবগুলোকে এবারে জন্য ট্রাই করতেছে। তার মানে সে স্টেপ বাই স্টেপ একটা একটা করে স্ট্রিং চিন্তা করছে। ফার্স্ট স্ট্রিং এর বেস্ট কেমার নেওয়ার চেষ্টা করছে। ফার্স্ট স্ট্রিং এ তো বেস্ট কেমার নেওয়ার কিছু নাই, ফার্স্ট স্ট্রিং এ তো সে বাকিটা দেখে নেয়, তাহলে সে কিভাবে বুঝবে কোনটা বেস্ট? তারপর ফার্স্ট স্ট্রিং এ হচ্ছে তাকে সবগুলো ইউনিট নিয়ে চিন্তা করতে হচ্ছে। তারপর ফার্স্ট স্ট্রিং এ সবগুলোর জন্য কি করবে? এবার সেকেন্ড স্ট্রিং লাগবে। তাহলে ভিতরের লুপটা এখানে কি করতেছে? ভিতরে আরেকটা লুপ চলতেছে, সেটা কি 2 থেকে 3, তারপর সেকেন্ডটা থেকে লাস্টটা পর্যন্ত। তাহলে ফার্স্ট যে স্ট্রিংটা, এখানে আমার ক্যান্ডিডেট কয়টা? প্রায় n সংখ্যক। তার প্রত্যেকটার জন্য কি ভিতরের লুপটা চলবে? মেক সেন্স? ভিতরের লুপটা কি বার চলবে মনে হচ্ছে, তাই না? তাহলে প্রথম স্ট্রিং থেকে আমি একটা কেমার নিলাম। আর আরো কি আমার কাছে কয়টা স্ট্রিং রয়ে গেছে? t - 1। এই প্রত্যেকটাতে সে এই কাজটা করতেছে। কি করতেছে দেখি আমি। প্রথম লাইনে কি লেখা? ফর্মে প্রোফাইল। প্রোফাইল তৈরি করা মানে কি? প্রোফাইল ম্যাট্রিক্স তৈরি করা। প্রোফাইলটা কোথা থেকে তৈরি করবে? সুপার মোটিভ দিয়ে। সুপার কয়টা মোটিভ আছে আমার? একটা। তাহলে ওইটা থেকে যদি মোটিভ তৈরি করা যাবে তো নাকি? করলাম। করার পর সেকেন্ড স্ট্রিংটা থেকে, যে আইটেম স্ট্রিং, তারপর সেকেন্ড স্ট্রিংটা থেকে, রাইট? ইটারেশন 1। সেকেন্ড স্ট্রিংটা থেকে কি করব? প্রোফাইল মোস্ট প্রবাবল কেমার ইন দা ith string। তারপর সেকেন্ড স্ট্রিং এ প্রথম যে মোটিভটা আছে তার সাথে সবচেয়ে ম্যাচ করে গেল। এই ম্যাচিংটা আমি কিভাবে করতে পারি? প্রবাবিলিটি। তারপরে প্রথম স্ট্রিংটা পেয়ে গেছি আমি। প্রথম স্ট্রিং এর পর সেকেন্ড স্ট্রিং থেকে আমি একটা কেমার সিলেক্ট করব যেটা এটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে। তাহলে যেটা ম্যাচ করে ওটা পেলাম। এবার আমি থার্ড স্ট্রিং থেকে এই দুটোর সাথে ম্যাচ করে। কারণ পরের লুপে আমার কি হবে? এই দুইটা দিয়ে কি প্রোফাইল তৈরি হবে। থার্ড ইটারেশন থেকে তিনটা দিয়ে প্রোফাইল তৈরি হবে। এবং ফোর্থ স্ট্রিং থেকে কি সবচেয়ে প্রবাবলটা সিলেক্ট হবে। মেক সেন্স? তাহলে প্রথম স্ট্রিং এর প্রথম কেমার দিয়ে পুরোটা একবার চলবে। তো দ্বিতীয় কেমার দিয়ে কি আবার, তৃতীয় দিয়ে আবার রান টাইম কেমন হবে? আগের চেয়ে কম। প্রথম স্ট্রিংটা n বার ট্রাভার্স হবে আর প্রত্যেকটা স্ট্রিং একবার করে ট্রাভার্স হবে। তাহলে n ইনটু t, কোয়াড্রেটিক নেমে আসছে না? কোয়াড্রেটিক না মানে আরেক কিছু ভেরিয়েবল আছে, বাট এট লিস্ট n ইনটু t মনে হচ্ছে। টু দি পাওয়ার t হচ্ছে। আর ইউ উইথ মি? পিছনের দিক থেকে অবস্থা। So what we're doing, we're trying to step by step আমরা ক্যালকুলেট দেখব যে একটা ডিএনএ সেট আছে, সেখান থেকে ফার্স্ট স্ট্রিংটা থেকে একটা কেমার নিচ্ছি, তারপর এটার সাথে ম্যাচ করে সেকেন্ড স্ট্রিং এর একটা সিলেক্ট করতেছি, এই দুটোর সাথে ম্যাচ করে থার্ড থেকে একটা, এইভাবে আগালাম। এইটা যদি ভালো হয় আগেরটার চেয়ে তাহলে এটা নিব, না হলে আমি পরেরটা দেব। ওইটার জন্য আবার একই প্রসেস, and this is process will be continued। এদের মধ্যে যেটা বেস্ট হয়, খুব কুইক অ্যালগরিদম, বাট এই অ্যালগরিদম কাজ করবে না অনেক কুইকার। একটা কারণ হচ্ছে এই যে আমরা একটা গ্রিডি হিউরিস্টিক নিলাম, এইটা হলো ভালো বেসিস না। সেকেন্ডলি আরেকটা কারণে কাজ করবে, সেটা হচ্ছে প্রথম স্ট্রিং এ যেটাকে নিয়েছি আমরা, হোয়াট ইজ দ্য গ্যারান্টি যে সেকেন্ড স্ট্রিং এ ওটা আছে? না থাকলে এখানে কি না, ঠিক বুঝতে পারি না, একটু আগে এক্সাম্পল দিই কেমন কেন কাজ করে, কেন কাজ করে আমরা দেখি। ওকে, সো ফর এক্সাম্পল সাপোজ দিস আর দ্য ডিএনএস, কেমন? তো অ্যালগরিদমটা কি করে? অ্যালগরিদমটা হচ্ছে প্রথমে যদি আমার 4 হয়, কে মানে সাইজ কত? 4, তো সে কি করবে? প্রথমে এইটা নিয়ে কাজ করবে। দেখেন লুপটা আমি আবার ফেরত যাই, লুপে কি করতেছে? প্রথম স্ট্রিং এর মোটিভ সিলেক্ট করেছে, রাইট? এটার জন্য একটা প্রোফাইল তৈরি করবে। এটার জন্য প্রোফাইল তৈরি করার পর সেই প্রোফাইলের সাথে ম্যাচ করে সেকেন্ড স্ট্রিং থেকে বেস্ট সাবস্ট্রিং সিলেক্ট করবে। মেক সেন্স? নাও টিটিএসি এখানে আছে, তাহলে প্রবাবিলিটি টিটিএসি কত হবে? 0। ফর এক্সাম্পল আমাদের অরিজিনাল যদি মোটিভটা এরকম এসিজিটি, তাহলে এই যে এখানে আমরা কি এসিসিটি খুব ভালো একটা ম্যাচ পেয়েছি না? কয়টা ডিসটেন্স? মাত্র একটা ডিসটেন্স। তাহলে এখানে যে মোটিভ তৈরি করি, প্রোফাইল তৈরি করি, কারণ আমার সোফার
কেমার একটা, তাহলে প্রোফাইলে যেখানে এরকম হবে না দেখতে 1 বিকজ একটাই আছে, সিতেও কি 1। নাও এই প্রোফাইলের জন্য সেকেন্ড স্ট্রিং থেকে আমি বেস্ট ক্যান্ডিডেট খুঁজে বের করছি। এটা তখনই সম্ভব হবে যদি এই স্ট্রিংটা এখানে থাকে, রাইট? তাহলে কি আমার প্রোফাইল তৈরি করা ঠিক আছে? প্রোফাইল তৈরি কেন ঠিক নেই? কারণ আমি কিছু একটা দেখি নাই, তার কারণে কি আমি এখানে 0 বসিয়ে দিচ্ছি। এটা করা যাবে? যাবে না, কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমি দেখি নাই বলে যেটা নাই এমন কোনো কথা নাই, তাই না? তাহলে প্রবাবিলিটি সূর্য কালকে না উঠতে পারে, প্রবাবিলিটি কত? আপনি দেখেন নাই তাই বলে আপনি 0 ধরতে পারেন না, ছোটখাটো কিছু একটা ধরতে হবে। তাহলে আমরা কি করব, এখানে আমরা একটা pseudo count ইউজ করব, একটা ছোট্ট জিনিস অ্যাড করে দেব, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক। ল্যাপ্লাসিয়ান কারেকশন দরকার পড়বে। কি করব আমরা? নাও লুক এট দিস again the same thing, আমরা জাস্ট एग्जांपल দেখি। সাপোজ দিস ইজ মাই কেমার্স। রিডি কি করে? একটা কেমার নেয়, তারপর দুইটা নেয়, তিনটা নেয়, চারটা নেয়, এভাবে আগে থাকে। সাপোজ আমি চারটা কেমার পেলাম, এখানে প্রথম কাজ কেমার কাউন্ট বের করা, কোন পজিশনে কয়টা কি আছে। আমি দেখলাম যে এই পজিশনে এই অবস্থা, রাইট? সো উইদাউট ল্যাপ্লাসিয়ান কারেকশন প্রবাবিলিটি বের করা কি খুব সিম্পল না? I have 4 strings, so I will divide each of them by 4. And then based on that, I can now find out এটার probability কত, তাই না? ল্যাপ্লাসিয়ান কারেকশন বলতেছে যে 0 হইতে পারবে না। 0 যদি না হইতে পারে তাহলে প্রত্যেকটার সাথে কি যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। প্রত্যেকটার সাথে 1 যোগ করতে হবে। এই জন্য প্রত্যেকটার সাথে কি 1 যোগ করা হয়েছে। ডিভাইডেডটা আগে কত ছিল? 4। এখন কত হবে? 8 হবে, বিকজ চারটা স্ট্রিং প্লাস আমি কত জায়গায় 1 অ্যাড করেছি? 4 জায়গায়, A C G T, তাহলে নিচে হবে কি 8। তাহলে আর 0 আসবে না প্রবাবিলিটি কোনটা। মেক সেন্স? এইটা যদি অ্যাপ্লাই করি এখন আমাদের আগের যে ডেটা সেটটা ছিল, তাহলে আসলে কি হয়? একটু আগে আমরা কি দেখছিলাম যে A C G T থেকে এটা পেয়েছিলাম, তাই না? এখন কি এটা পাবো না? এখন কি পাবো? A C G T কাউন্ট তো 5, 1 বাকি সব 0, এটা 0, এটা 1 বাকি সব 0। মেক সেন্স? বাট এই কাউন্টটা থাকবে, প্রত্যেকটাতে 1 যোগ করতে হবে না? 1 যোগ করলাম। হাউ মেনি স্ট্রিংস ডু আই হ্যাভ ইন মাই মোটিভ? একটা মাত্র, প্রথম ডিএনএ প্রথম স্ট্রিংটা আমি দিয়েছি, তাহলে একটা স্ট্রিং আছে। তাহলে আগে ভাগ করতাম কি 1 বাই 1, এখন ভাগ করবো কত দিয়ে? নিচে 4 যোগ করবো না আমি? মেক সেন্স? তাহলে এখন পুরোটা 0 আছে? 0 না। এইবার আমি করব কি, আমার যে সেকেন্ড স্ট্রিংটা কি ছিল? সেকেন্ড স্ট্রিংটা ছিল হচ্ছে দেখতে এরকম। দিস ওয়াজ দ্য সেকেন্ড স্ট্রিং। তো সেকেন্ড স্ট্রিং এর ক্যান্ডিডেট কি? এটা ফার্স্ট ক্যান্ডিডেট G A T G, তারপর কি আরেকটা ক্যান্ডিডেট আছে A T G T, এরকম অনেকগুলো ক্যান্ডিডেট আছে না? আমি এখন বের করি যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের প্রবাবিলিটি কত। ফর एग्जांपल প্রথমটা G A T G, কিভাবে বের করব? G এর প্রবাবিলিটি কত? A C G T 1/5। A এর প্রবাবিলিটি কত? 1/5। T এর প্রবাবিলিটি কত? 1/5। G এর প্রবাবিলিটি কত? তাহলে এটা হচ্ছে 1/4 টু দি পাওয়ার 5। ইন সিমিলার ম্যানার আরো যতগুলো ছোট ছোট কেবার আছে প্রত্যেকটা বের করে গেছে না? তাহলে আমার গ্রিডি অ্যালগরিদম আমাকে বলে যে সেকেন্ড স্ট্রিং থেকে বেস্ট কেবারটা কেমন, first respective to the first keyword that I have selected. First keyword আমি সিলেক্ট করেছিলাম A C G A C C T, তাহলে এদের মধ্যে সবচেয়ে বেটার কোনটা? A T G T 4/4 আমাদের আগের গ্রিডি অ্যালগরিদম যেখানে আমরা ল্যাপ্লাসিয়ান কারেকশন করি নাই সেখানে কি সবগুলো ভ্যালুই কি 0 হলে কি আরবিট্রারি একটা নিতাম, তার চেয়ে বেটার হলো না? তাহলে A T G T নিলাম। তাহলে আমার এখন কয়টা স্ট্রিং হয়েছে? দুইটা স্ট্রিং নেওয়ার কারণে আমার মোটিভ কিন্তু এখন এরকম হয়ে গেছে। এখান থেকে কি আবার প্রোফাইল বের করা সম্ভব? সো আই ক্যান কাউন্ট এগেইন, কোনটাতে কনজার্ভ কোনটা কনজার্ভ না, হোয়াটএভার দ্য থিং ইজ, প্রত্যেকটার সাথে আমি 1 যোগ করতেছি। 1 কি? 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট, ল্যাপ্লাসিয়ান কারেকশন কনস্ট্যান্ট। And then I divide by 6. Why 6? These are two strings, so I was supposed to divide it by 2, but since I have added 4, so 2 plus 4, 6. So now again, third string টা থেকেও কি কতগুলো সাবস্ট্রিং পাওয়া যাচ্ছে? এদের প্রবাবিলিটি বের করতেছি আমি। এখানে সবচেয়ে বড় কোনটা? এই দুটার একটা, তাই না? যেহেতু টাই হয়েছে যে কোনো একটা নিয়ে নিলাম আমরা। মেক সেন্স?
তিনটা হইল, তিনটা থেকে আবার প্রোফাইল, আবার প্রোফাইল থেকে আবার বের করি আমরা, এখান থেকে আবার সবচেয়ে বেস্টটা নিলাম, চারটা পেলাম, চারটা থেকে আবার প্রোফাইল, আবার বেস্টটা নিব আমরা, বেস্টটা কোনটা? এটা পাঁচটা হয়ে গেছে না? এই যে পাঁচটা, এটা কি? এই যে পাঁচটা, এই পাঁচটা থেকে এটা কি? গটেসাস পাইছি আমরা, এটি তো পাওয়ার কথা ছিল। তিন চারটা স্টেপ পরে পাওয়া গেছে না? এটা একটা টয় কেস, এখানে এই জন্য পাওয়া গেছে। সব ক্লিয়ার পাওয়া যাবে যাবে না, তবে কাছাকাছি যাবে, একদম খারাপ হবে না। ঠিক আছে? কারণ আমি তো প্রথম স্ট্রিংটাতে সব জায়গায় বুঝতেছি, তারপর প্রথম স্ট্রিংটার সাপেক্ষে সেকেন্ড স্ট্রিংটাতে সবচেয়ে বেস্টটা নিচ্ছি, সো ওটা গেছে। সো নট এ ব্যাড হিউরিস্টিক, এটা হচ্ছে বেস্ট ফার্স্ট হিউরিস্টিক টাইপের একটা। মেক সেন্স? বোঝা যাচ্ছে কেন আমরা প্রোফাইল স্কোরিং করছিলাম? কারণ আমরা গ্রো করতেছিলাম, আমাদের মোটিভগুলোকে গ্রো করতেছিলাম। We don't know which one is the best schema from the first DNA sequence, but we selected one, then gradually added others based on the first one, and পুরোটাতে কি আমরা আগে যাচ্ছিলাম, তাই না? and probability based করে আগাচ্ছি। ঠিক আছে? আমরা এই পর্যন্ত আরেকটা অ্যালগরিদম দেখি। রোজালিন দেখেছি আমরা? রোজালিন দেখেছি? দেখে আসতে পারি মাঝে মাঝে, আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তাহলে রোজালিন দেখতে বাধ্য হবে। It's good to have the early deadlines, right? Right. খুব কঠিন কিছু হবে না, ChatGPT কে বললে সব করবে। But it's up to you whether you are trying to want to understand or not. ChatGPT আজকাল কি বা না পারে, এটা অ্যাসাইনমেন্ট বানাতে হবে, যেটা তো ChatGPT ইউজ করেই করতে হবে। তাই তো হওয়া উচিত। Let's do a review of today's class. So far, আমাদের এই টপিকটা আজকে শেষ করতে পারলাম না, নেক্সট ক্লাস হবে Friday. Friday we have makeup class. So June 27 we have a online makeup class. So I will share the Zoom link. দুইটা থেকে ঠিক আছে না? শুক্রবার বাসায় বসে বসে। আচ্ছা, নরমালি কি করে, কতক্ষণ বুঝায় আমাদের ক্লাসগুলো? আর এটা আরেকটা দিন স্টার্ট করব না, should be fine, right? আর ক্লাস তো রেকর্ড হবে, সো ডোন্ট ওয়ারি, যদি কোনো কারণে ডিলে হয়। আমরা একটু আজকের ক্লাসটা একটু রিক্যাপ করি, জাস্ট সামারাইজ করি কি দেখলাম। আমরা আবারও সেই হিডেন মেসেজ খুঁজতেছি, বাট নাও লাস্ট ক্লাসে আমরা কিন্তু মোটামুটি কমপ্লিট মানে এক্সহস্টিভ সার্চ করতে পেরেছিলাম। কারণ হচ্ছে আমরা একটা রিজিয়ন জানতাম এবং যে এরিয়াটা মোটামুটি ছোট ছিল, তো এটার মধ্যে একটা লুপ চালিয়ে যত পসিবল বুঝতে পারতাম। তো আজকে আমরা পারতেছি না। আজকে আমরা কি খুঁজতেছি? আমরা খুঁজতেছি হচ্ছে অনেকগুলি স্ট্রিং দেওয়া আছে, সেই স্ট্রিংগুলোর মধ্যে একটা ছোট্ট কেমার আছে অথবা সিমিলার একটা কেমার আছে, ওইটাকে আমরা খুঁজতেছি। দ্যাট মিনস একটা কেমার আসলে খুঁজতেছি যদিও, বাট এই কেমারটা পুরোপুরি নাও থাকতে পারে। এই কেমারটা ভ্যারিয়েন্ট, দিস কেমার উই আর কলিং ইট কনসেপচুয়াল স্ট্রিং অর দ্য মোটিভ। এই মোটিভটার সিমিলার মোটিভ প্রত্যেকটা স্ট্রিং আছে। সো উই আর বেসিক্যালি লুকিং ফর আ গ্রুপ অফ মোটিভস, যে মোটিভগুলো থেকে একটা কনসেনসাস মোটিভ পাওয়া যায়। তার মানে কি এই পুরো গ্রুপটা কি ওই ডিএনএ স্ট্রিংগুলো থেকে আসবে? Now the problem is we cannot go for exhaustive search. So that's why we have just seen one greedy approach where we select the first string, যেটা সিলেক্ট করার কোনো বেসিস নাই, যেটা জাস্ট আমরা এমনি সবগুলো নিচ্ছি।
সেকেন্ড স্ট্রিংটা যখনই নিচ্ছি তখনই আমরা কি মোস্ট প্রবাবল ওয়ান নিচ্ছি বেসড অন এ প্রোফাইল। প্রথমটার উপরে একটা প্রবলেম চলে যাচ্ছে, তার উপর বেস্ট প্রবাবল ফ্রম দ্য সেকেন্ড ওয়ান, এই দুটোর উপরে আবার বেস্ট প্রবাবল ফ্রম দ্য থার্ড ওয়ান, ফোর্থ ওয়ান, এভাবে গেছে আমরা। তাহলে প্রথমটা যেহেতু আমরা আরবিট্রারিলি নিচ্ছি, সবগুলো চেক করতেছি, তাই না? তাহলে ওই সবগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট যেটা, সেটা হয়ে যাচ্ছে কি আমার গ্রিডি মোটিভ, রাইট? ইটস নট দ্যাট আমাদের যে টয় এক্সাম্পল এখানে কাজ করছে, বাট একটু বড় এক্সাম্পল দিলেই দেখা যাবে যে খুব ভালো দিচ্ছে না, একদম খারাপ দিবে তা না, কিন্তু মোটামুটি যেটা দিল এটা অপটিমাল না, এটা আমরা বুঝতে পারবো একটু পরে যখন একটু বেটার হবে। রাইট, এর কনসেপ্ট, আমরা এর কনসেপ্টটা আমরা কি দেখেছিলাম, ওই যে ইউসিএস নামে একটা অ্যালগরিদম ছিল ওটা, তাই না? কস্ট যেটা কম ওটাকে নাও, ওই ফিটনেস ফাংশন যেটা ভালো এটা আমরা নিতে পারি। হিল ক্লাইম্বিং নামে একটা অ্যালগরিদম ছিল, রাইট? So next class আমরা এরকম দুটো অ্যালগরিদম দেখব, and it's an open problem, so you can find out new algorithms to solve this problem. আমরা আগামী ক্লাসে মানে শুক্রবারে শেষ করব আর নতুন টপিক শুরু করার ট্রাই করব।